নমস্কার, আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে সকালবেলা উঠেই আমরা আমাদের হোটেলের ব্যালকনি থেকে এরকম সুন্দর একটা পাহাড় দেখতে পাচ্ছি, আর এটা দেখেই মনটা একদম ভালো হয়ে গেল। ওই দেখুন, নিচে দাঁড়িয়ে আছে আপেলের ট্রাক। চলুন একবার আপেল বাগানে নিয়ে যাই। এটা হচ্ছে আমাদের হোটেলের আপেল বাগান। হোটেলের মালিক কালকে বললেন যে যত ইচ্ছা যে আপেল পেড়ে খেতে পারো, কোনো অসুবিধে নেই। আমরা আপেল বাগানে ভিডিও করতে চলে এসেছি। দেখো আপেলগুলো কত সামনে থেকে আপেল দেখছি, দেখুন। পেড়ে নিয়েছে। এগুলো সবুজ আপেল, এগুলো এখনো পাকেনি, আরো ধরবে। কত বাগানটা দেখুন, বাগান উপরে। আমাদের তো পুরো স্বাধীনতা দিয়ে দিয়েছে যে আপেল যত খুশি পেড়ে খাও, কোনো অসুবিধা নেই। কত গ্রিন আপেল আমাদের সামনে। তুলবে? এগুলো এখনো পাকেনি, মনে হয় কাঁচা আছে। আর আমাদের হোটেলের মালিক বলে দিয়েছে যে যত খুশি আপেল পারুন, খান, কোনো অসুবিধা নেই। উপরে অনেক পাকা আপেল আছে, উপরে বাগান এদের বিশাল। এখানে যত হোটেল আছে সব হোটেলের আপেল বাগান আছে। উপরে যাওয়ার পর আমরা কিন্তু লাইভ করেছিলাম, তার জন্য এখানে আর ভিডিও করা হয়নি। আর আমাদের টাইম দেখলাম অনেকটা দেরি হয়ে যাচ্ছে, তাই বেরিয়ে পড়েছি। একেবারে গাড়িতে উঠে আপনাদের সঙ্গেই কথা বলছি। তবে রাস্তাতে আমরা যেতে যেতে এরকম অনেক আপেল বাগান দেখতে পাবো, আর আপনাদের সঙ্গেও শেয়ার করব। আজকে আমরা কোথায় কোথায় ঘুরবো সেটা বরং আপনাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে আমরা এখান থেকে যাব নাকো ভিলেজ। তার আগে পাহাড়ের সৌন্দর্য তো রয়েছে, সেখানে নাকো ভিলেজ আর নাকো লেক দেখব। তারপর যাব গিউ মনাস্ট্রি। আর এখানে তো জানাই কি আছে, 500 বছরের পুরনো মমি। তারপর ওখান থেকে যাব ট্রাভো ভিলেজ। আপাতত আজকে এটাই ঠিক করা রয়েছে। চলুন দেখা যাক কতদূর যাওয়া যায়। এখন যেটা দেখছেন সেটার জন্য আমার কিন্তু কেউ কিছু বলবেন না, কারণ আমি গাড়িতে চালাতে চালাতে নাকি পোজ দিই না। সেটার জন্য বারবার আমাকে বলছে পোজ দাও, পোজ দাও। তাই আর কি ওরকম একটু মজা করছিলাম। তবে সবার সঙ্গে গল্প করতে করতে সুন্দর প্রকৃতির মধ্যে দিয়ে একসঙ্গে যাওয়ার অনুভূতি কিন্তু বেশ আলাদাই ছিল। বলতে পারেন আমার সব প্রিয় মানুষটা একসঙ্গেই ছিল সেখানে। মানে আমরা সব একসঙ্গে বসে এই সুন্দর দৃশ্যগুলো উপভোগ করছিলাম। আর তার সাথে অনেক 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 গল্প, কিছু কিছু আপনাদের সঙ্গেও শেয়ার করব। আমার ভাইয়ের ছোটবেলার কিছু গল্পও রয়েছে এখানে। এখন সকালবেলা উঠে মোটামুটি নিজেদের মতো করে গল্প করতে করতে যাচ্ছি। তবে যে গল্পটা শোনানোর অবশ্যই শোনাবো। একটু রেস্ট নেওয়ার জন্য দাঁড়িয়ে পড়েছি, বাইরের হাওয়াও নিচ্ছি। বেশ মনোরম প্রকৃতি কিন্তু। কি সুন্দর ল্যান্ডস্কেপ দেখো, বাঁ দিকটা সাদা পাহাড়, সাদা রঙের পাথর, এদিকটা দেখো লাল, আর সামনেটা হালকা হলুদ। মানে এই দেখো সামনে বেজ পড়েছে, ধস নেমেছে কদিন আগেই। মানে ভাগ্য খারাপ থাকলে আমাদের সামনে এরকম ধস নেমে যেতে পারে, আমরা আটকে যেতে পারি। কি সুন্দর ল্যান্ডস্কেপ দেখো, সাদা পাহাড়, লাল পাহাড়, কি অসাধারণ। মানে প্রতিটা ব্যাকে ব্যাকে সৌন্দর্য লুকিয়ে আছে এখানে। এই জন্য বলে স্পিতি ভ্যালি একটা অসাধারণ জায়গা, সুন্দর জায়গা। এটা অনেকটা রিমোট এলাকা বলে অনেক লোক আসে না, মানুষজন এত বেশি এদিকে সমাগম খুব বেশি হয় না, কিন্তু এতে খরচাও বেশি পড়ে অনেকটা। গাড়ি খরচ থেকে শুরু করে সবকিছুরই খরচা অনেকটা, দূরত্ব অনেকটা, রাস্তাঘাট কিন্তু দারুণ দুর্দান্ত। স্পিতি যাওয়ার আমাদের সেভাবে কোনো কথাই ছিল না। হঠাৎ করেই যাওয়ার কিছুদিন আগে আমরা ঠিক করি আমরা স্পিতি যাব। আমাদের তো প্রথমে লাদাখ যাওয়ারই কথা হয়েছিল। হঠাৎ করে সুমন বলল, না প্রথমে আমরা স্পিতি যাব, ওখান থেকে লাদাখ যাব। আমরা যে লাদাখ বেড়াতে যাইনি সেটা তো আপনারা এতদিনে জেনেই গিয়েছেন। বেড়াতেও গেছে, অনেক দিন হয়ে গিয়েছে। অনেকে ভিডিও দেখে জেনেছেন, আবার অনেকে আমাদেরকে জিজ্ঞাসা করে।
আর যদি কেউ এরকম থেকে থাকেন যে যারা জানেন না, তারা আমার শেষের দিকে ভিডিওগুলো দেখলে অবশ্যই জানতে পারবেন। এখনও যদি পোস্ট করিনি, আস্তে আস্তে করবো, বড্ড সময় লেগে যাচ্ছে ভিডিও পোস্ট করতে। চলুন এখন যাওয়া যাক, পরে আবার আপনাদের সঙ্গে গল্প করব। नाको पे राइट से अच्छा है ना, थैंक यू। ভিডিও করছিলে? সেই মমি দেখবো আজকে আমরা, মমি। কিছু দূর এসে আমরা আবার রেস্ট নেওয়ার জন্য দাঁড়িয়ে পড়েছি। আর সুমনের বাচ্চামিগুলো এখনো গেল না, তো এখান থেকে ওই পাহাড়ের গায়ে ঢিল ছুটছে, যায় কিনা। হ্যাঁ গিয়েছিল বটে। একভাবে গাড়ি চালাচ্ছে, মনটাও তো একটু এদিক ওদিক করতে হবে, না হলে একভাবে কি আর থাকা যায়। ডান দিকে শতদ্রু নদী আর বাঁদিক ডান দিকে পাহাড় দেখুন, একদিকে কালো পাহাড় একদিকে সাদা পাহাড়, মাঝে মাঝে ধূসর। অসাধারণ সুন্দর স্পিতি ভ্যালি। কেন সুন্দর বলে আপনারা ভিডিওতে দেখুন, দেখে উপভোগ করুন। ভবিষ্যতে এদিকে ঘুরতে আসলে নিজের চোখে দেখতে পাবেন। দেখুন কত আর্মির ট্রাক দাঁড়িয়ে আছে। এই ওখানে গ্রাম ছিল, তারপর এখানে গ্রাম। এটাই ওই পুপ নয় মনে হয় এটা মনে হয় না, কি এটা না বোঝা যাচ্ছে না। বলছি গ্রাম, এবার নেটওয়ার্ক পাবি হয়তো। দেখ এই দেখো ওই পাহাড়ের উপরে লাল রঙের, দেখো কি ওটা, ভালো করে সামনে দেখো। ওই দেখো উপরটা দেখতে পাচ্ছ, পাহাড়ের মধ্যে লাল রঙের দেখতে পাচ্ছ। হ্যাঁ ওটা কিছু লেখা আছে, ওটা কয় লেখা উপর থেকে নামছে, চারদিকে আছে ওটা জলের মতো গড়িয়ে। হ্যাঁ লাল রঙের, কি গো কি সুন্দর। আমরা তো যাচ্ছি উপরে, দেখতে পাবো। ওখানে যাবো না, ওই দেখো গাড়ি চলছে ওখানে। হ্যাঁ ওখানেই যাচ্ছি মানে আমরা। কিছু প্রজেক্ট একটু আগে যেগুলো ইগলুর মতো দেখতে পেলেন, ওগুলো হলো আসলে হোমস্টে। দেখতে ইগলুর মতো হলেও ইগলু কিন্তু নয়। যাই হোক, দেখতে খুব সুন্দর লাগছিল, আর ভেতরে থাকতেও নিশ্চয়ই ভালোই লাগবে। আমিও সুমনের কাছে বায়না করে বসলাম যে এখন আমরা ওখানেই থেকে যাব, আর কোথাও যাব না। কিন্তু সুমন কি আর শুনবে? শুধু শুধু একটা দিন নষ্ট করার মানেটা কি? এই কিছুক্ষণ আগে হলো বেরিয়েছি, এক্ষুনি তো থেকে যাওয়া যায় না। আর আমাকেও সান্ত্বনা দেওয়ার জন্য বলল, এরপরে যখন ওরকম দেখতে পাবো সেখানে আমরা থেকে যাব। যাই হোক, কি আর করব, এই ভেবে আমিও চলতে থাকলাম ওদের সঙ্গে। তবে ওখানে না থাকলেও আমার ভিতরে গিয়ে দেখার ইচ্ছে কিন্তু খুবই ছিল, সেটাও হয়ে ওঠেনি আমার। কি আর করা যাবে, পরে যখন কখনো দেখতে পাবো তাহলে অবশ্যই একবার ভিতরে ঢুকে দেখে আসবো ভিতরটা কেমন। এই রাস্তার মাঝখান দিয়ে যখন যাচ্ছিলাম, তখন আমাদের সবার মনে একটাই কথা চলছিল যে ভগবান এত সুন্দর পৃথিবী তৈরি করে রেখেছে আমাদের জন্য। এই পৃথিবীর কত রকম বৈচিত্র্য। আমরা কয়েকশো কিলোমিটার আগে একরকম জায়গায় ছিলাম, আর এখন আর এক জায়গায়। আর তার থেকেও যে বড় কথাটা আমার মনে হয়েছে যে এই ভারতবর্ষে আমি জন্ম নিতে পেরে সত্যিই সার্থক। এই ভারতবর্ষ এমন একটা দেশ যেখানে পৃথিবীর সব রকম বৈচিত্র্য একসঙ্গে পাওয়া যায়। আমরা যত দেখছি তত অবাক হতে থাকছি। স্পিতির এই পাহাড়ে অল্প কিছু কিলোমিটারের ব্যবধানে পাহাড়গুলো কিভাবে যে পরিবর্তন হয়ে যাচ্ছে দেখছি, আর অবাক হচ্ছি, আর ভাবছি ভগবান এত সুন্দর জিনিস কিভাবে তৈরি করেছে। আকাশের রং যে কতটা নীল হতে পারে সেটা কিন্তু আমরা এই পাহাড়ের প্রায় উপর দিকে এসে বুঝতে পারি। আর জাতের কথা না বললেই নয়, সেটা হচ্ছে বিয়ারও। তাদের জন্যই তো আমরা এত সুন্দর প্রকৃতিকে অনুভব করতে পারছি, এত তাড়াতাড়ি কম সময়ের মধ্যে আমরা ঘুরে আসতে পারছি বিভিন্ন জায়গা থেকে। এটা হলো খাপ সঙ্গম। এখানে স্পিতি নদী আর সিন্ধুর উপনদী সতিলেজ মানে শতদ্রু দুটো নদীর মিলনস্থল। এই যে এটা দেখছেন এদিক থেকে আসছে, এটা হচ্ছে শতদ্রু নদী। এই যে এটা খাপ ব্রিজ, শতদ্রু নদী
আর এদিক থেকে যেটা আসছে এটা হচ্ছে স্পিতি নদী। এই দুটো একসঙ্গে এইখানে মিলিত হয়েছে। এই জায়গাটার নাম হচ্ছে খাপ, তাই এটাকে জায়গাটাকে বলা হয় খাপ সঙ্গম। খুব ভালো জায়গা, ছবি তোলার খুব সুন্দর। এই পাশে বাঁদিকের নদীটা হচ্ছে স্পিতি নদী, আর আমরা যে যাচ্ছি পুরো স্পিতি নদীর ধার দিয়ে যতটা যাবো এটাকেই বলে স্পিতি ভ্যালি। আমরা স্পিতি ভ্যালি ফাইনালি এন্টার করলাম। আমরা ল্যান্ডস্কেপটা দেখুন, কি অসাধারণ ল্যান্ডস্কেপ, মানে প্রতিটা বাঁকে বাঁকে নতুন নতুন, মানে মনে হচ্ছে দাঁড়িয়ে ছবি তুলি। এখানে দেখুন আমার মাঝে মাঝে ধসও নামছে উপর থেকে, দেখতে সুন্দর কিন্তু ধসও নামছে এখানে। কাজ করছে এখানে কিন্তু বিআরও টিম সব সময় কাজ করে যাচ্ছে, ধস নামলে সঙ্গে সঙ্গে রাস্তা ক্লিয়ার করার জন্য। আকাশটা দেখুন গাঢ় নীল, মানে আমাদের ওখানে এইরকম নীল দেখতে পাই না। আমরা ভাবি ভিডিও দেখে ভাবি এরা হয়তো এডিট করে নীল করেছে, কিন্তু চোখে দেখে সেই এটা ভেঙে গেল। রাস্তা স্বচ্ছ পরিষ্কার, এরকম রাস্তা শুয়েও পড়া যায়, একটু গায়ে ধুলো লাগবে না, এত সুন্দর রাস্তা। ফার্স্ট ড্রাইভ করছি, ফার্স্ট ড্রাইভ। তবে এই রাস্তাটাকেও কেন ইন্ডিয়ার মোস্ট ডেঞ্জারাস রাস্তা বলে, সেটাও এখান দিয়ে যাওয়ার সময় অনেকবার উপভোগ করেছে। কিন্তু এখানে সামনে রাস্তাটা দেখুন, পুরো মাথার উপর ঝুঁকে রয়েছে ছাতার মতন করে। বিয়ের পর থেকে অনেকবার সুমনের কাছে এই গল্পটা আমি শুনেছি। সুমন অনেক ভিডিওতে দেখেছে, আমাকেও বলতো বিয়ের পর থেকে ওর নাকি এখানে যাওয়ার ইচ্ছে আছে, তবে ঘুরতে যাওয়ার ইচ্ছে আছে। এটা আমাকে বিয়ের পর থেকে বারবার বলেছে। তবে সেই সৌভাগ্যটা যে ওর পাশে বসে হবে এটা আমি আশা করিনি। মানে আমি বলতে চাইছি যে ও গাড়ি চালাচ্ছে আর আমি পাশে বসে আছি, এরকমভাবে হবে সেটা আমরা দুজনেই কিন্তু এক্সপেক্ট করিনি। আর তার থেকেও একটা বড় কথা আমি বলে রাখি, বিয়ের আগে আমি সেভাবে কোথাও ঘুরতে যাইনি, মা বাবাও সেভাবে আমাকে নিয়ে যায়নি এবং নিজেরাও যায়নি। আর তারাও যে আমাদের সঙ্গে এত একটা সুন্দর মুহূর্ত এবং এত সুন্দর জায়গা দেখবে সেটাও আমি কোনো দিন আশা মনে করি যে এগুলো সম্ভব হচ্ছে সবটাই সুমনের জন্য। আর সুমন মনে করে ওর নাকি আমার সঙ্গে বিয়ে হয়েছে বলে এগুলো সম্ভব হচ্ছে। যাই হোক, দুজনেই দুজনকে বলতে থাকি এই কথাগুলো। এই ভয়েসগুলো দিতে বসে আমারও যে গলাটা ভারী হয়ে যাচ্ছে সেটা তো আমি বুঝতে পারছি, জানি না ভয়েসে কতটা বোঝা যাচ্ছে। যাই হোক, আমাদের দুজনেরই এখন দু চোখে অনেক স্বপ্ন রয়েছে। দেখা যাক এক জীবনে আমরা কতটা স্বপ্ন পূরণ করতে পারি। আরও একটা কথা বলি, এই স্বপ্ন দেখাটা আমাদের দুজনেরই কিন্তু এখন অনেকটাই বেড়ে গিয়েছে। মানে আমাদের ইচ্ছে আগে যতটুকু ছিল তার থেকে অনেকটা বেড়ে গিয়েছে এখন। ছোটবেলা থেকে বেড়াতে যাওয়ার প্রতি ইচ্ছে একটা ছিল, ভালো লাগাও ছিল, তবে সেটা এখন কিন্তু ভালোবাসা হয়ে গিয়েছে। একসঙ্গে দুটো মানুষ একসঙ্গে থাকলে দুজনেরই ইচ্ছেগুলো একে অপরের ভালো লাগাও হয়ে যায়, সেটা আমরা নিজেরা উপভোগ করছি। তবে এর মাঝে কিন্তু অনেক ঝগড়া রয়েছে। যেমন একটু আগে দেখলেন সুমন ভিডিওটা করছিল, তখন আমার আর ওর ঝগড়া হয়েছিল। আমি বলেছি এত ভিডিও বানাতে পারবো না, তাই নিজেই বানাতে শুরু করে দিয়েছে। আমাদের কিন্তু এরকম নয় যে আমরা বাড়িতে বসে শুধু ঝগড়া করি, আমরা বাইরে গিয়েও ঝগড়া করি, তবে সেটা কিছুক্ষণের জন্য। যাই হোক, এবার আমার বন্ধ করা উচিত এইসব কথাগুলো। আমার জীবনের অনেকগুলো কথা আমি কিন্তু এই ভিডিওতে বলে ফেললাম। চলুন এবার স্পিতিতে ফেরা যাক, আর অন্য কোনো জায়গায় না যাওয়াই ভালো। এইবারে বেড়াতে গিয়ে আমাদের এত ভালো লেগেছে জায়গাগুলো, আর এত ভিডিও বানিয়েছি। বাড়িতে এসে এডিট করতে বসে ভেবেছি এগুলো ডিলিট করব কি করব না, এই ভাবতে ভাবতেই অনেকটা সময় কাটিয়ে ফেলেছি। কিন্তু সবশেষে মনে হয়েছে রেখে দেওয়াই ভালো, পরে যখন আমরা নিজেরা দেখতে চাইবো তখনও তো দেখতে পারবো। এখনও নাকো ভিলেজ পৌঁছতে আমাদের অনেকটাই সময় লাগবে, অনেকটা রাস্তা এখনও বাকি রয়েছে। আর এদিকে দুপুরও হয়ে গিয়েছে, আমাদের পেটেও ছুঁচোয় ডন মারছে, তাই ঠিক করলাম রাস্তায় দাঁড়িয়ে একটু খাবার তৈরি করে নেওয়া যাক। অনেক দূর পর্যন্ত তো কোনো লোকজনই দেখতে পাচ্ছিলাম না,
তাই নিজেদের জিনিসপত্রগুলো এবার বের করার সময় এসে গেছে। আমরা এখন নাকো ভিলেজের কাছে আছি, দিয়ে ওখানে আমরা ভাবলাম যে একটু খিদে পেয়ে গেছে সবাই, একটু আলু সেদ্ধ মুড়ি খাবো, চানাচুর আছে, পেঁয়াজ আছে, সব মিলিয়ে। দিয়ে আপনারা ভিলেজটা দেখুন, ভিউটা দেখুন। দেখুন এবার ভিউটা দেখুন। ওয়াও, এই দেখুন এই একটা গ্রাম, আর দেখুন ওই দিকে একটা গ্রাম, দূরে দেখুন ওই একটা গ্রাম। কি অসাধারণ জায়গা দেখুন, সেই দূরে স্পিতি নদী বয়ে যাচ্ছে, সরু স্পিতি নদী। এই রাস্তাগুলোতে আমরা উঠে এসেছি। এখানে আমাদের চায়ের জোগান হচ্ছে বুটেন গ্যাসে, একটা সুন্দর জায়গা থেকে দাঁড়িয়েছি নাকো ভিলেজের দিকে। এখানে একটা দাদারা লরি চালাচ্ছিলেন, ওনারা বললেন একটু চা হবে, আমরা বললাম হবে। ওনারা আসছেন চা খাওয়ার জন্য, ডাকলাম আমরা, ওরা প্রথমে বললো যে হবে, আমরা হ্যাঁ হবে, আমাদের আছে। তো বললাম ঠিক আছে, আছে। আমাদের আলু সেদ্ধ রেডি, মুড়ি খাবো, তেল দিয়ে দিব। হ্যাঁ খাওয়া দাওয়া করে আমরা এখন আবার বেরিয়ে পড়েছি। এবার যাব নাকো ভিলেজে। আমি তো অনেক ভিডিওতে আমার বলেছি, কিছুক্ষণ আগেও বললাম, এই স্পিতির দিকটা বড্ড রিমোট এলাকা। আর আমরা যেখানে খাওয়া দাওয়া করছিলাম ওখানটায় একটা ঘর মতো ছিল, পাশে একটু তিরপল খাটানো ছিল। আমরা ওখানে ছাওয়াটা দেখে রান্না করা শুরু করেছিলাম। আর পথ চলতে একজন লরি চালক আমাদের কাছে এসে চা চান। আমরাও ওনাদেরকে যখন করে দিই তখন টাকা দিতে চান উনি। আমরা না বলায় উনি আমাদেরকে জিজ্ঞাসা করেন যে এটা কি দোকান নয়। আমরা ওনাদেরকে জানাই আমরাও ঘুরতে এসেছি। তখন উনি আমাদেরকে জানান উনি একদমই বুঝতে পারেননি যে এটা দোকান নয়, আমরা ঘুরতে এসে নিজেদের মতো করে খাওয়া দাওয়া করছি। তবে আমাদের কাছ থেকে চা চাওয়ার জন্য আমরা কিন্তু খুবই আনন্দিত বোধ করেছিলাম। আমরা এতটাই খুশি হয়েছিলাম সবাই যে কারোর তো একজনের উপকার আমরা করতে পেরেছি। আমাদের গ্যাস নিয়ে এসে আমরা শুধু নিজেদের খাওয়া দাওয়াটা করেছি এরকম কিন্তু নয়, কারোর উপকারেও এসেছি। তবে সেদিনকে ওখানে দাঁড়িয়ে আমাদের কিন্তু গাড়ি থেকে নেমেই প্রথমে মনে হয়েছিল একটু চা হলে ওখানে ঠান্ডাটা কিন্তু বেশ ছিল, তাই চাটা মাঝে মাঝেই দরকার। রাস্তায় আপেল গাছ দেখে দাঁড়িয়ে ভিডিও করে নিয়েছি, তবে সেটা কাঁটাতারের বেড়া দিয়ে ঘেরা ছিল। আমাদের দিদি আমাদের জল দিলেন, বোতলে ভরে দিলাম। এই লরি থেকে এখানে জল সাপ্লাই হয় পাইপ দিয়ে। আমরা এখন আছি নাকো ভিলেজের কাছে। একটু আগে আমরা খাওয়া দাওয়া করেছি, আর সেখানে জল খাওয়া আর থালা ধোয়া সব মিলিয়ে আমাদের সব কটা বোতলই ফাঁকা হয়ে গিয়েছিল। আর এই দিদিটাকে দেখলাম উনি জল ভরছেন, তাই ওনার কাছ থেকে জল চাইলাম। অনেক হোমস্টে আছে, দেখুন গ্রামটা খুব সুন্দর। দিকটা দেখো, ছবির মতো সবুজের গাছ সমারোহ। এতক্ষণ সবুজ দেখতেই পাচ্ছিলাম না, গ্রামে এসে সবুজ দেখতে পাচ্ছি অনেক। এখন আমরা চলেছি নাকো লেক দেখতে, সামনেই 1 কিলোমিটার আর একটু কম। সামনে কি সুন্দর ফুল দিয়ে সাজানো, অনেক হোমস্টে আছে এখানে, হোমস্টে হোটেল অনেক আছে। আপনারা চাইলে নাকো গ্রামে এসে থাকতে পারবেন। আমরা নাকো লেক দেখতে চলেছি, আর সামনেই কিছুটা গেলেই রাস্তা একটু সরু। ডান দিকটা পুরো দেখো কি সুন্দর, ডান দিকের ভিউজ, ও মানে স্পিতি ভ্যালি পুরোটাই ভিউজ আর ভিউজ। কুকুর মতো ইনোসেন্ট। হ্যাঁ গেছে, দেখো তুই দাঁড়া এখানে একটু ছবি তুলবো। আমরা এখন নাকো ভিলেজ থেকে নাকো লেকের দিকে গিয়ে নিয়ে চলেছি। এই যে আমাদের পথপ্রদর্শক যাচ্ছে আমাদের নিয়ে, দেখুন কি সুন্দর যাচ্ছে। এখানে কি সুন্দর চাষ হয়েছে দেখুন, শাক, এই আলু চাষ হয়েছে, এই দেখো আলু।
দেখুন কি সুন্দর পাহাড়ে আলু চাষ হয়েছে, ওখানে ফুলকপি বাঁধাকপি চাষ হয়েছে। এই ফুলটা দেখুন কি সুন্দর, ডালিয়া তো, ফুলটা দেখুন বাড়িতে চাষ করেছে কি সুন্দর। আমরা এখন নাকো লেকের দিকে গিয়ে চলেছি, কি সুন্দর চাষ হচ্ছে দেখুন, কি সুন্দর নাকো গ্রাম দেখুন, কি সুন্দর চাষ হয়েছে দেখুন, কি সুন্দর আলু চাষ হয়েছে দেখুন। এটা নাকো লেক যাওয়ার রাস্তা, কি সুন্দর দেখুন এই গাছগুলো, কি গাছ নাম তো জানি না, ছবির মতো সুন্দর, অসাধারণ সুন্দর নাকো লেক দেখুন ভিউজ। সাদা, এ তো পোনা মাছের মতো লাগছে, পোনা মাছের মতো লাগছে। বেশিক্ষণ রেখো না, মরে যাবে পুটুর ডুম। আমাদের এই রুই কাতলার মতো সমস্যা আছে, হতে পারে, হ্যাঁ। নাকো ভিলেজ ঘুরে, নাকো লেক ঘুরে আমরা আবার বেরিয়ে পড়েছি। তবে এবার যাব গিউ ভিলেজে। তবে আমাদের সঙ্গে আপনারাও যখন যাবেন এই গিউ ভিলেজে, আপনাদেরও যে মনটা ভরে যাবে সেটা আমি কথা দিতে পারি। 2টো বাজে, আজকে আমাদের হেভি কাজে, কিন্তু মানে আমরা এগোচ্ছিও অনেকটা করে রাস্তা ভালোর জন্য, দেখছি অনেক, সবকিছু মিলেমিশে হেভি হচ্ছে আজ না। 3:21 বাজবে, তুমি ইচ্ছা মতো আমাকে নাচিয়েও যাচ্ছ। দূরে বরফ দেখা যাচ্ছে। মন্দির 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 না, এরা বলছে। রাস্তায় যেতে যেতে এই জায়গাটা দেখলাম, উপরে শান্তি স্তূপ রয়েছে। শান্তি স্তূপ নয়, মনে হয় শান্তি স্তূপা বলে। যাই হোক, রাস্তা থেকে এটা একটু ভিতর দিকেই আমরা যাব বলে ঠিক করলাম, কিন্তু একটুখানি এগিয়েই দেখলাম সেটা আর গাড়ি নিয়ে যাওয়া যাবে না, তাই ব্যাক করে আবার ফিরে যাব। যেখান থেকে আমরা ব্যাক করে ফিরে আসছিলাম সেখান থেকে বাকি রাস্তাটা হেঁটে হেঁটে গেলে যে সব থেকে ভালো হবে সেটা বুঝতে পেরেছিলাম। আর শান্তিস্তূপাটা ছিল অনেকটা উপরে, আর আমাদের যাওয়ার রাস্তাটা এখনো অনেকটা বাকি রয়েছে, তাই আর বেশি ওদিকে যাওয়ার ইচ্ছে প্রকাশ আমরা কেউই করিনি। অনেক ভিডিওতে দেখি যারা লাদাখ বেড়াতে চান প্লেনে করে, তারা অনেক অনেক ভিডিওতে এই রকম একটা পাহাড়ের ছবি দেন। এখন সামনে থেকে দেখে যে কতটা আনন্দ পাচ্ছি আমরা, সেটা বলে বোঝাতে পারবো না আপনাদের। নাকো থেকে খানিকটা গিয়েছে দেখলাম এটা মালিং নালা, এখানে প্রচুর মাঝে মাঝে পাথর পড়ে, দেখুন রাস্তাটা প্রায় এখানে ধস নামে, মালিং নালা। আর ওয়াটার ক্রসিং আছে দেখুন, যে ওয়াটার ক্রসিং পেরোচ্ছি আমরা আমাদের এই লাদাখ জার্নির এই প্রথমবারের জন্য ওয়াটার ক্রসিং পেরোলাম। এখন অব্দি আমরা ওয়াটার ক্রসিং পাইনি। রাস্তা দেখুন যেমন ভয়ঙ্কর তেমন সুন্দর, অপূর্ব অসাধারণ। আর ল্যান্ডস্কেপ গুলো দেখুন, প্রতি মোড়ে মোড়ে চমক। এখানে সামনের রাস্তাটা দেখুন কিরকম পাহাড় কেটে রাস্তাটা করেছে দেখুন, ও কি দারুণ। এই রাস্তাটা দেখুন কতটা সরু, দেখো না রাস্তাটা দেখুন কি দারুণ ভয়ঙ্কর সুন্দর। দেখুন রাস্তা দেখতে পাচ্ছেন আপনারা, আমি তো দেখতে একটু একটু পাচ্ছি। রাস্তাটা দেখুন একটু এদিক ওদিক হলেই খাদ, আর এদিকে উঁচু পাহাড়। আসতে নয়, জোরে যেতে হবে। না না, ডেঞ্জারাস নয়, ডেঞ্জারাস জায়গায় গেছি আমরা, এটা দেখতে ডেঞ্জারাস দূর থেকে মনে হচ্ছে। ভয় লাগবে আমার, পাশে পাথরগুলো এমন ভাবে চলে এসছে না। এই যে ল্যান্ড অফ লামা, আমরা লামাদের দেশে চলে এসছি। ডু নট বি গামা বলছে, ল্যান্ড অফ লামা, ডু নট বি গামা। এই বললো তো, গামা মানে কি, মানে উল্টো পাল্টা গাড়ি চালালে সেইটাকে মানে গামা বলে। এরকম রাস্তার পাশে অনেক সুন্দর সুন্দর ছোট ছোট লাইন লেখা আছে, অন্য অন্য, কিন্তু সেগুলো পড়ে পড়ে বেশ মজাই লাগছিল। এরকম এটা যে ভিডিও করব এরকম ভেবে ভিডিও করিনি, ভিডিও করছিলাম, ওটা সামনে চলে আসায় সুমন পড়ে আর ওটা ভিডিওতে ক্যাপচার হয়। মানে আমি বোঝাতে চাইছি এরকম অনেক কিছুই আছে রাস্তার ধারে ধারে লেখা। ফ্ল্যাট, পাহাড়ের মাথাটা কি ফ্ল্যাট দেখুন। এতক্ষণ আমরা খাড়াই পাহাড় দেখছিলাম।
সুন্দর আকাশ। এই ল্যান্ডস্কেপটা দেখো, পুরো মুনল্যান্ডের মতো দেখতে লাগছে, কি অপূর্ব সুন্দর প্রতিটা বাঁকে বাঁকে। এই দেখো পাহাড়ের তিনটে দেখো জায়গা তিন রকম, এই সামনেটা কালো, মাঝখানটা কালো আর মানে হলদে টাইপের, আর ওইখানটা সেই মুনল্যান্ডের মতন সেই বালি বালি টাইপের কালার। জাস্ট প্রতিটা ব্যাকে ব্যাকে খালি চমক। ক্যামেরা নিয়ে বসে থাকতে হবে ধরে খুলে। চলো এটা দেখো সামনেটা, এটা পুরো গন্ডারের মতন একটা ল্যান্ডস্কেপটা, পুরো গন্ডারের মুখের মতো দেখো। বলবো না যে অনেকগুলো গন্ডার দেখো ওইখানটা দিয়ে হেঁটে উপর দিকে উঠছে। হ্যাঁ এই তো গন্ডার, কত বড় গন্ডারের মতো মুখটা। तो उस तरफ वो कौन सा? वो तो हमारा ग्राम? वहाँ नीचे बगीचे में जा रहे। अच्छा, हाँ जी हाँ जी, यहाँ से सीधा जाओ आप। आपका नाम? मेरा नाम है डोलकर। डोलकर? हाँ जी। अच्छा ठीक है, थैंक यू। নিজেই বুঝে গেল ওর কাছে সাহায্য চাইছি, আগে এসে বললাম হ্যাঁ বলো। ডান দিকের উপরটা দেখো, খাওয়া দাওয়া করার সময় যে গ্রামগুলো দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পাচ্ছিলাম, হয়তো তারই মধ্যে কোনো একটা গ্রাম হবে, বা হয়তো নাও হতে পারে সেটা। যাই হোক, আমরা এবার গ্রামের মধ্যে ঢুকে পড়েছি, আর ফোনের টাওয়ারটাও পেয়েছি। যখন আমরা রিমোট এলাকার মধ্যে দিয়ে যাতায়াত করি তখন কিন্তু ফোনের মধ্যে কোনো রকম নেটওয়ার্ক থাকে না। দেখো একই পাহাড়ের কিরকম তিনটে রূপ দেখো, তলায় একরকম, মাঝখানে একরকম, উপরে একরকম, একদম টপে আর একরকম, চার রকম, কি অপূর্ব সুন্দর। আবার এইখানটা দেখো আর একরকম। और गिव सामने आगे, गिव मोनास्ट्री यहाँ से आगे समदो से बस पीछे ही है, बस 1-2 किलोमीटर ना, तो वहाँ से अंदर को जाना आप लोगों ने, ठीक है? अच्छा ठीक है, थैंक यू। आराम से जाना। হ্যাঁ থ্যাংক ইউ। একটা কথা কিন্তু আমাদের সবারই মনে হয়েছে, ওখানকার লোকেরা কিন্তু সত্যি খুব ভালো হয়, সবাইকে হেল্প করেন। আমরা অচেনা, ঠিকভাবে হিন্দিও বলতে পারছে না সুমন, আমি চুপচাপই ছিলাম, সেভাবে বলিনি। তবে আমার হিন্দিটাও যে খুব ভালো এরকম নয়, তবে ওনারা বুঝে নিয়ে সেই কথার উত্তর দিচ্ছেন এবং আমাদেরকে জানাচ্ছেন মোটামুটি এত কিলোমিটার গেলে আমরা এই জায়গাটা পাবো, এখান থেকে কোথায় যেতে হবে সবটাই উনি জানিয়ে দিচ্ছেন। আমরা এরকম রাস্তায় যেতে যেতে অনেক সবার সঙ্গেই কথা বলেছিলাম। যে গ্রামটা ছেড়ে এলাম ওখান থেকে আবার পরের গ্রামের যে কতটা দূরত্ব সেটা ওনারা বলে দিচ্ছেন। তবে এই জায়গাগুলোতে কোনো রকম নেটওয়ার্ক নেই, আপনি যে ফোনে দেখবেন এটারও কিন্তু কোনো রকম উপায় নেই। তবে এটার রাস্তার মাঝখানে বোর্ড লাগানো রয়েছে, সেখানে দেখে দেখে আপনি কিন্তু অবশ্যই যেতে পারেন, হারিয়ে যাবেন না। এখন আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তায় কিরকম হাওয়া দিচ্ছে, আবার বাইরে বেরোলে এটা একবার আপনাদেরকে দেখাচ্ছিলাম। आपका काम हो गया? नहीं हुआ, हो जा रहा है, बोल के थोड़ा देखो। आपका काम किस काम का? ये रास्ता क्लियर? सफाई ये सरकारी काम है? सरकारी काम। हाँ। आप लोग कहाँ जा रहे कितना तनख्वाह देता? हैं? कितना देखो, हैं? 10,000 12,000 मास महीने में। हाँ, ठीक है। हम वेस्ट बंगाल से बंगाली है। लगा लिया। कहाँ जा रहा है आप? स्पीति वैली जा रहा है। अच्छा, सभी देखने जा रहा है आप? अब अभी तक वो क्यों जाएगा? क्यों जाएगा अभी? वहीं बैठेगा क्यों? वही रुकने से ये है स्टे है। होगा, तो देंगे। आपको गांव कौन सा नाम? हमारा गाँव नाम?
ये भी काम करता है महीना की 12,000। महीना। तो आपका हस्बैंड क्या काम करता है? ड्राइविंग? वो हमारा हस्बैंड ऐसे ही काम करता है। ये रोड में काम करता है, बाकी काम नहीं। तो आपका नाम क्या? नाम का भाई आपका नाम? আমাদের মেয়ের নাম, আমার নাম সুমন দাস, ওর নাম রোহন ধারা। आपका नाम कैसा नाम? हमारा अपने मखौल नाम है, आप लोगों को समझ में नहीं। आप नाम टाइटल आधार कार्ड वोटर कार्ड में नाम सही है कोई? उसका नाम क्या? आधार कार्ड मेरे पास था। मेरे नाम हो ना अच्छे नहीं है बस। नाम अच्छा नहीं? सुनने का मन करता है। अच्छा नहीं है नाम। ठीक है नाम। आप बहुत खुश है यहाँ पर रहने? यहाँ पर रहने में बहुत खुश था। ना हम लोग का नसीब यही टांग के बीच में खुश हो के बैठा। कहाँ जाना फिर यहाँ से? जाना को तो नहीं है यार लद्दाख। जाने के लिए तो पैसा नहीं है, कहाँ जाना? अच्छा ये बहुत विरोध है। पैसा नहीं आता कुछ जावे। आप लोग को आता पैसा नहीं आता। हम उधर ना हमारे पास नहीं है। लड़की टाइप काम खूब कम करता है। लड़की वो लड़का कमाता है और लड़की घर में छोड़ता है। आप लोग अच्छा हमारा हम लड़के लोग काम कर रहे हैं, करल लोग खाते पैसे। अच्छा वो विंटर में आप क्या करता है? विंटर में इधर बैठे हैं विंटर में काम चलता है तो इधर बहुत स्लो नहीं करता? इधर भी पत्थर आते हैं, बर्फ फेंकना है, झाड़ू मारना है, आने जाने का बहुत मानेগুলো কি রে সরকার गवर्नमेंट आपको गाड़ी आएगा आपको लेने के? गाड़ी आएगा, सरकारी गाड़ी आएगा। और फिर वो गाड़ी की सरकारी गाड़ी लो आपको भाड़ा? लोग सब जा रहे हैं। टाइम ड्यूटी टाइम कितने बजे से कितने बजे है? 8 बजे शाम को 4 साढ़े 5 बज जाते हैं, ठिकाना नहीं। और टिफिन ले आया? हाँ टिफिन नहीं लाए तो पेट करे जाएगा। घर में जाए फिर से रान्ना करे? घर में जाए फिर खाएंगे। तो आपको गांव में वो होम स्टे नहीं करेगा? घर में हम से ज्यादा नहीं खाते, हमारे वहाँ टूरिस्ट वाला नहीं रुकते हैं नहीं होता ना? बाय। রাস্তায় যেতে যেতে একজন বাইকার এবং সেটা ওয়েস্ট বেঙ্গলের একজন, তার সঙ্গে দেখা হলো। দাঁড়ান। ঠিক আছে কালকে কথা বলবো। কোথা থেকে এসছো দাদা? अरे बात আমি হলদিয়া আমাদের সিঙ্গুরে বাড়ি। ওয়াও গ্রেট একাই এসছো? একাই এসেছি, ওই জন্য ছবি তুলতে এত কষ্ট করতে হচ্ছে। লাদাখ যাবে নাকি? না লাদাখ না, শুধু স্পিতি। আচ্ছা বাহ, চলো দেখা হবে আবার। আমরা যে এখন ভুল রাস্তায় যাচ্ছি সেটা কিন্তু আমরা জানতাম না। একটু পরে এগিয়ে গিয়ে তারপর জানতে পারি। আবার ব্যাকে এসে আমরা এই যে নিচের রাস্তাটা দিয়ে যাচ্ছে, সেই নিচের রাস্তা দিয়ে আমরা যাই। চলুন এবার আমরা এই স্পিতি নদীর পাশ দিয়ে আমরা যাব গিউ ভিলেজে। প্রকৃতির এত সুন্দর রূপ দেখতে দেখতে আর পরিবারের প্রত্যেকটা প্রিয় মানুষের সঙ্গে থাকতে থাকতে এতটা সময় কাটিয়ে ফেলেছি বুঝতেই পারিনি। বিকেল হয়ে গিয়েছে, সন্ধে হব হব করছে। ওই দেখুন সূর্য অস্ত যাব করছে। আর আমি যে বললাম গল্প করতে করতে যাচ্ছিলাম, দাঁড়ান আপনাদেরকেও একটা গল্প শোনাই, আমার ভাইয়ের কিন্তু। ছোটবেলায় আমাদের বাড়ির ওই যে চাল্লা গাছটা আছে বাড়ির সামনে, মাচা ছিল জানিস? ওইখানে একটা মাচা ছিল। আর বাবাই যখন খুব ছোট বুঝলি, আরে সেটা করে লাগাতো তো, এরকম লাগাচ্ছে
হ্যাঁ কি গালাগালি যে দিত রে বাপ রে, ও যাকে যে কেউ যদি একটুখানি 19-20 শুনলেন তো আমার ভাইয়ের গল্প, আমি নিজেই হাসছি এখনো সেই গল্প শুনতে শুনতে। হ্যাঁ ছোটবেলায় ভাই একটু গালাগালি দিত, তবে এখন দেয় না, বড় হয়ে গেছে যে, যাই হোক খুবই গালাগালি দিত। আর রাগ ছিল নাকের জগায়, একটুতেই রেগে যেত। আর ওকে রাগাতে সবাই পছন্দ করতো, কেন না ও গালাগালি দেবে, ওর মুখে গালাগালি শুনতে ভালো লাগে। এরকম শুধুমাত্র গালাগালি শোনার জন্য যে কত সবাই ওকে রাগাতো সেটাও দেখেছি। ছোট ছোট করে একটা ভিডিও লম্বা করে ওয়েল প্রিজার্ভ 500 বছরের গিউ টেম্পল হয়ে যা এখান থেকে 10 কিলোমিটার, এখানে ফের ব্যাকে আসতে হবে। হ্যাঁ ওই গ্রামে যদি থাকতে পারি দেখি সেটা আমরা থেকে যাবো, যেখানে মাংস আর পাবো না, যা মাংস খাওয়ার হলো না। থাকতে হবে না, চলে আসবো আবার। আমাদের কিন্তু তখনও গল্প চলছে, ভাই ওই যে বললো বলো, তবে সেই সব গল্পগুলো না আর থাক, আজ বরং এইটুকু গল্পই থাক, পরে যদি এরকম আবার কিছু পাই তাহলে অবশ্যই দেখাবো। যা দেখাবো কি করে, শোনাবো তো। এইরকম অনেক জায়গায় আমরা দেখেছি যেখানে এই গাছগুলো এরকম হলুদ হয়ে গেছে, আর দেখে মনে হচ্ছে আমরা ইন্ডিয়াতে নয় অন্য কোথাও বেড়াতে চলে এসেছি। এই গাছগুলো কিন্তু অসাধারণ সুন্দর লাগছে, দেখো গাছগুলো। যে বাঁদিকে, হ্যাঁ সেদিকে কোনো রাস্তা নেই তো। ওইটাই মনে হয়, আমরা যাই ওটা দিয়ে দেখি কি আছে। এখানে হেঁটে যায় না তো? না না না, অনেক গাড়ি দূর উঠছে তো। রাস্তা চালানোই তো গাড়ি উঠবে। ভিউ পোস্ট চলুন ওই যে দূরে দেখা যাচ্ছে, ওখানেই আমাদের আপাতত যাওয়ার কথা। যাওয়া যাক, গিয়ে কথা হবে। আমরা এখন গিউ ভিলেজে চলে এসেছি, এবার সামনেই গিউ মমি। দেখুন রাস্তাটা কত সুন্দর, একটা শান্তি স্তূপ আছে। এই রাস্তাটা ছিল, এই রাস্তাটা দেখাচ্ছে। আমরা এখন নিচে হচ্ছে গিউ ভিলেজ, আর এই হচ্ছে আমাদের গিউ মমি। আমরা চলে এসেছি, এখানে ড্রোন ওড়ানো নট অ্যালাউড। আমাদের ওই যে দূরে রাস্তা যাচ্ছে, ওইদিকে একটা রাস্তা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে ভারত তিব্বত সীমান্তের রাস্তা, ওখানে বর্ডার আছে 17 কিলোমিটার দূর। এখানে আইটিবিপির ক্যাম্প আছে, আর্মিদেরও ট্র্যাক নামা ওটা করছে দেখছি। দেখুন গ্রামটা কি অসাধারণ সুন্দর, এখানে থাকলে মন্দ হতো না, কিন্তু দেখা যাক, এখনো দিন অনেকটা আছে, তাই ভাবছি আরেকটু এগিয়ে যাব। এটা হচ্ছে তিব্বত সীমান্তে একটি ছোট্ট শান্ত একটা গ্রাম। এখানকার লোকাল লোকেরা বিশ্বাস করে যে এই মমিটা নাকি ইনি যার মমি আছে তিনি হচ্ছে, আর নাম হচ্ছে সাংলা তেনজিং, একজন তিব্বতীয় মানুষ যিনি স্বেচ্ছায় মমি আকার ধরেছিলেন। আমি শুনেছি, আর একটা জায়গায় শুনেছিলাম এখানে নাকি এক সময় স্করপিয়ন মানে কাঁকড়া বিছের উপদ্রব হয়েছিল, সেগুলো থেকে এলাকার লোককে বাঁচাবার জন্য উনি নাকি স্বেচ্ছায় মমি ধরে নিয়েছিলেন, মমির হয়েছিলেন দিয়ে। যাই হোক, আমরা এখন এই সাংলা তেনজিং ওনার মমি দেখতে চলেছি। আর ওপর পিছনে দেখুন স্নো ক্যাপ মাউন্টেন, কি সুন্দর লাগছে দেখতে। এটা হাইটটা অনেকটা, একটু হাঁপ লাগছে। আর এই যে গিউ মমি, এটা প্রায় 500-550 বছর পুরানো। তবে এই মমিটা না প্রাকৃতিকভাবে সংরক্ষিত। আমরা সাধারণত মিশরীয় মমি দেখি, ওরা ওষুধ বিভিন্ন রকমের রাসায়নিক মাখিয়ে রেখে দেয় যাতে বডি কোনো পচন না ধরে। আর এখানে যে মমিটা আছে এটা হচ্ছে এরা প্রাকৃতিকভাবে সংরক্ষিত করেছে, মানে একদম পুরোপুরি ন্যাচারাল। এখানে কোনো ওষুধপত্র কিচ্ছু নেই। শুনেছিলাম, আর একটা গল্প শুনেছিলাম, একবার নাকি এই মমিটা এখানে ভূমিকম্প হয়ে চাপা পড়ে গিয়েছিল, তারপর পরে নাকি আইটিবিপির জওয়ানেরা রাস্তা তৈরি করতে গিয়ে এই মমিটা আবার পেয়েছিলেন। এটা আবার এরকমও গল্প শুনেছি যে মমিটা কোদালে করে
মাটি খুঁড়তে গিয়ে মমিটার গায়ে লেগে গিয়েছিল, সেখান থেকে নাকি রক্তও বেরিয়েছিল। তো মমিটার নাকি চুলও আছে এখনও, চুল দাঁত সবই নাকি অক্ষত অবস্থায় আছে। আমি ভিডিওতে দেখেছি, আজ সামনাসামনি দেখব, আপনারাও দেখুন। নিচের ভ্যালিটা দেখুন, এই যে হলুদ হলুদ গাছের পাতাগুলো কি অপূর্ব লাগছে। মমিটা কি নিচে? এবার আমরা জুতো খুলে মমির কাছে প্রবেশ করতে চলেছি। এখানে বাইরে জুতো খুলে আমরাই আছি, টুরিস্ট এখন এখানে বেশি নেই। এটা মমি নয় তো, মমি অন্য ঘরে আছে। এটা আমাদের কোনো এক এখানে বুদ্ধিস্ট দেবতার মূর্তি। প্রচন্ড হাওয়া দিচ্ছে এখানে, যেমন ঠান্ডা, ভালোই ঠান্ডা লাগছে, ঠোঁটটা একদম চচ্চর করছে। আমরা মমির ঘরে চলে এসেছি। রিমুভ ইউর শুজ এখানে লেখা, আর এটা ঢুকতে গেলে দরজা খুলে আবার বেরোবার সময় বন্ধ করে দিতে হয়। আসুন দেখা যাক। চলে এসেছি আমরা। দেখুন আমাদের এখানকার এরা ভগবান মনে করেন এনাকে, এনার নাম হচ্ছে সাংলা তেনজিং। দেখুন এই মমিটা, এখনো দেখুন সাইডে চুল আছে, চুল একটু দেখা যাচ্ছে। দয়াটা দাও। সত্যি পায়ে হাঁটুর কাছে দেখুন ফুটো ফুটো আছে, অসাধারণ সুন্দর। সুন্দর থেকে একটা রহস্যময় ব্যাপার, যে ন্যাচারালভাবে সংরক্ষিত। এখানে দেখুন আশেপাশে কোনো ওষুধ কিচ্ছু নেই, এইভাবেই ইনি পূজিত হন এখানকার মানুষদের কাছে ভগবান হিসেবে। সত্যি ভাবা যায় না, ইনি একবার ভূমিকম্পের ফলে চাপা পড়ে গিয়েছিলেন, আবার অনেক বছর বাদে এই অবস্থাতেই, অক্ষত অবস্থাতেই পাওয়া গেছিল। আবার নাকি এনার শরীর থেকে রক্তও বেরিয়েছিল তখন কোদালের আঘাতে, শুনেছি এটা গল্প কথা। এখানে এখন টুরিস্ট খুব কমই এসেছেন, তবে যারা এসেছেন তারা কিন্তু একটা জিনিস, সেটা আর হচ্ছে সবাই বাঙালি। সবাই যারা যে কজন টুরিস্ট এসেছেন, মোটামুটি 10-15 জন, সবাই বাঙালি। যাই হোক, স্পিতি ভ্যালি এলে আপনারা অবশ্যই এই গিউ ভিলেজ আসবেন, এখানে আপনারা থাকতেও পারেন। যে এই দেখুন এখানে গিউ মমির পুরো ইতিহাস লেখা আছে। লাহুল স্পিতি এলাকার একটা গ্রাম, স্টেট অফ হিমাচল প্রদেশ। এটা হচ্ছে নর্থ ইস্ট, মানে উত্তর পূর্ব স্পিতি ভ্যালিতে পড়ে। এটা হচ্ছে ইন্দো টিবেটান বর্ডারের খুব কাছে। আমরা আমাদের একজন ইন্দো টিবেটান বর্ডার ফোর্সের একজন স্যারের সঙ্গে দেখা হলো, উনি বললেন যে এখান থেকে আর 17 কিলোমিটার দূরে বর্ডার আছে, এখানেই পড়ে। এনার নাম বললাম একটু আগে, সাংহা তেনজিং। খুব সুন্দর। এটা সুন্দর বলতে এটা একটা মানে ভাবনা চিন্তার বাইরে, যে এইভাবে এরকম কিছু হতে পারে, যে এত 550 বছর ধরে এইভাবে একটা মানুষের চেহারা এখনও এরা মানে কোনো রকম কেমিক্যাল ছাড়া এইভাবে সংরক্ষিত করে রেখে দিয়েছে। এটা একটা আশ্চর্যজনক ব্যাপার। যাই হোক, খুব ভালো লাগলো দেখে সামনে থেকে। আগে ভিডিওতে দেখেছি। আপনারা এলে অবশ্যই গিউ ভিলেজ, স্পিতি ভ্যালি ট্যুর করলে গিউ ভিলেজ অবশ্যই আসবেন। আমি বেলগুড়ে থাকতাম, ওই রাইসে পড়তাম। আচ্ছা আচ্ছা, বাড়ি একটু দিয়ালা, দিয়ালা সারা ফুল বেরিয়ে কোথায় যাবো, কোথায় যাবো জানতে কত দূর একদম কত কিলোমিটার?
যাচ্ছি আজ এখানে আছি, এবার মেয়েটা দেখছি কোথায় যা যাবে। গাড়ি করে খাওয়া দাওয়া মানে কি গাড়ি হলে করে? না না, আমার সব আলাদা প্যাকেজ, মানে হোটেল নিজেরা বুক করেছি, হোমস্টে তো গাড়ি আলাদা। আমরা রান্না বান্না বুঝতেই পেরেছি। আমাদের খরচ ওই হোটেল ক্যাটাগরি ওইটুকু, আর ওই নিজেরা সব খাবার দাবার শীতকুলের দিকে গিয়ে আর পৌঁছতে পারিনি, এত রাস্তাঘাট শীতকুলে নাকি খুব খারাপ। আমরা 40 কিলোমিটার গিয়ে, আমি বললাম না ওই গাড়িগুলোই যাচ্ছে, আমি বললাম না বর্ডারের কাছে ওখানে কেমন দেখা গেছে। ওটা দেখলে আপনার মন এমনি মানে যেখান যতদূর অব্দি ইন্ডো টিবেট পুলিশ যেতে দিচ্ছে, মানে যে জায়গাটা দিয়ে গাড়িটা থামিয়ে দিচ্ছে, মানে ও জায়গায় গেলে আপনার মনে হবে আপনি মানে ওখানেই কিছুক্ষণ বসে থাকবেন। নদী একদম পাশে। ইয়ার না, ওটা তো ইয়ে নদী না, এটা একদম পাশে। ক্যাম্পিং গুলো মানে প্রচুর রেট নেয়। ক্যাম্পেনে আমি যাইনি, ক্যাম্পিংটা বিরাট নয় কিন্তু যাই বলো তো পুরো টর্নেডো। কি প্রথমে আকারগুলো? হ্যাঁ দেখুন গোল্ডেন পাহাড়, দেখুন গোল্ডেন। কত কিলোমিটার বললো তোমায়? 50। একটু লাইটটা কম হয়ে যাচ্ছে তো। ওই তো এইদিকে বড় বাঁ দিকে সোনালী পাহাড়টা भी লাগছে। ও কি লাগছে উপরে পাহাড়টা, ফোনে কেমন লাগছে দেখো। প্রফিট হয়ে গেছে বলো। হ্যাঁ বেশি প্রফিট হয়ে গেছে। উপরে পাহাড়টা দেখো। চলুন ওখান থেকে বেরিয়ে পড়েছি। এবার আমাদের সত্যি করেই একটা থাকার ব্যবস্থা করতে হবে। সূর্য তো অস্ত চলেই গিয়েছে, একটু পরেই এবার সন্ধে নেমে যাবে। তার আগেই আমাদের একটা থাকার ব্যবস্থা করতে হবে। এখানে তো অনেক দূরে দূরে গ্রাম। আমরা ঠিক করেছি এরপরে যে গ্রামটা পাবো সেখানেই আমরা আজকের মতো থেকে যাব। তবে সেটা নাকই হবে সেটা আমরা জানতাম না। সূর্য অস্ত যাওয়ার পর এখানে যে কি পরিমাণ ঠান্ডাটা বেড়ে যায় ধারণাও করতে পারবেন না। ভিলেজে আমরা যখন গিয়ে পৌঁছলাম, তখন গাড়ি থেকে যখন নামলাম, আমরা এক্সপেক্টই করিনি যে অতটা ঠান্ডা হুট করে বেড়ে যাবে বা এতটা ঠান্ডা আমাদের লাগতে পারে। গাড়ির ভিতরে সেভাবে তো কিছু মনেই হচ্ছিল না, সারাদিন সেভাবে সোয়েটার না পরেই কাটিয়ে দিয়েছি। কিন্তু ওখানে নেমে এত ঠান্ডা লাগছিল, আর আমাদের সব সোয়েটার রয়েছে ব্যাগের নিচে। এবার যে সোয়েটারগুলো বের করতে হবে সেটা বুঝতে পারছিলাম। আর সূর্যাস্তের পর ঠান্ডাটা গাড়ির ভিতরেও কিন্তু অনুভব করছিলাম। এটা শুধু আমাদের সঙ্গে হয়নি, আমাদের স্কুটির চাবির সঙ্গেও হয়েছে। কিরকম দাঁড়ান বলছি। সুন্দর লাগছে। অনেক বেশি প্লেটগুলো ফেটে পড়ছে, বুঝতে পারছিস? থাকবে না, নয় আবার অন্যভাবে দেখবে। আমরা গিউ ভিলেজে নামার পর হঠাৎ করে তো আমাদের ঠান্ডা লাগছিল, তো আমাদের কিছুটা সময় লাগছিল যে আমরা গায়ে দেওয়ার মতো কিছু একটা বের করব ব্যাগ থেকে। তো সেইটুকু সময় আমরা সবাই বাইরেই দাঁড়িয়েছিলাম। কিন্তু যখন এবার গাড়িটা চাবি দিয়ে আমরা গিউ ভিলেজে ওই মমিটা দেখতে যাব, তখন দেখি গাড়ির চাবি থেকে গাড়িটা লক হচ্ছে না। মানে গাড়ির চাবির ব্যাটারিটা বসে গিয়েছে ঠান্ডাতে, হঠাৎ করে যেটা পেয়েছে তার জন্য। আমরা তো ভীষণ রকমের ভয় পেয়ে গিয়েছিলাম। এখন আমাদের অনেকটা ঘোরা বাকি রয়েছে, তার মধ্যে চাবিটা যদি এরকম সমস্যা করে আমরা কি করব? আর আমরা অন্য কোনো চাবিও নিয়ে আসিনি। তবে আমরা যে কদিন ঠান্ডার দেশে ছিলাম, মানে এরপর থেকে 4-5 দিন চাবিটা দিয়ে ব্যাটারির সাহায্যে তো গাড়িটা খোলা যাচ্ছিল না, চাবিটা গাড়িতে লাগিয়ে তবেই খুলতে হচ্ছিল গাড়িটা। 4-5 দিন আমাদের এই অসুবিধাটা হলেও, তবে যখন আমরা এই ঠান্ডার দেশ থেকে একটু নিচে নামি, তখন দেখি গাড়ির চাবি নিয়ে আমাদের কোনো রকম সমস্যাই হচ্ছে না। এটা হচ্ছে আমাদের হার্লিং ভিলেজ। হার্লিং ভিলেজ এটা স্পিতি ভ্যালির একটা গ্রাম,
খুব সুন্দর গ্রাম, নামটাও খুব সুন্দর, হার্লিং। এই ভিলেজ থেকে এখন সন্ধ্যে বিকাল হয়ে গেছে, সন্ধ্যাভাবে করছে, সূর্যাস্তের সময় দূরের পাহাড়টার লুক দেখুন, দেখুন একবার লুকটা দেখুন, ওয়াও জাস্ট ফাটাফাটি। कितना किलो लेता लोमड़ी का मांग? लोमड़ी नहीं बोलते, बकरी बोलते। बकरी बोलता? अच्छा বাকরি বাকরি মানে ছাগল যেটা আমরা বলি। 600 रुपए के जी होगा। 600 रुपए के जी। अच्छा ठीक है। हम वेस्ट बंगाल से आया आपको हिमाचल देखने के, अच्छा बहुत अच्छा लगा। आप भी आगे जाओ और अच्छा। हाँ हाँ अच्छा। दिल्ली जाओ फिर गीव से या इधर? हाँ गीव से मनीष थे, हाँ। वो मम्मी। हाँ मम्मी। अब जो की है आपका रिलीजन कौन सा? हाँ, यही आपका रिलीजन धर्म धर्म बुद्धिस्ट धर्म है। बुद्धिस्ट। अच्छा अच्छा हाँ खूब ভালো। चले टाटा, फिर मिलेंगे। ঠিক হবে। আমরা এবারে বেড়াতে বেরিয়ে বাইরে খাওয়া দাওয়া করলেও মাছ মাংস ডিম সেভাবে খাচ্ছিলাম না, কারণ বাপি বাইরে বেরিয়ে মাছ মাংস ডিম খেতে চায় না, কতদিনের আগেকার দেবে সেই ভেবে। তাই আজকে সবার ইচ্ছে হচ্ছিল একটু মাংস খাওয়ার, কিন্তু সকাল থেকে চেষ্টা করেও আমরা মাংস পাইনি। আমরা নিজেরা যেমন প্রত্যেকদিন রাত্রিবেলা বাড়ি ফিরে রান্না করে নিতাম, ওই রকমই করেছি আজকে। আর সন্ধেটাও হয়ে এসেছে, তাড়াতাড়ি একটা রুমও খুঁজতে হবে। এখানে কোনো গ্রামও নেই, আর তার সাথে নেটওয়ার্কও নেই। বুঝতে পারছি না কত দূরে গ্রাম রয়েছে, কতটা সন্ধে হতে পারে। দূরে যে লাইটটা দেখছেন ভাবছেন ওটাই গ্রাম, কিন্তু না, ওটা গ্রাম নয়, আমরাও সেটাই ভেবেছিলাম। দেখুন এখন রাস্তাটা বাকি রয়েছে, যদিও এখন ওয়েলকাম টু টাবো দেখালেও টাবো এর ভিতরে গিয়ে আমরা এখন হোটেল খুঁজবো, আর তার ভিডিও আমি করতে ভুলে গিয়েছি। বাঁদিকে দেখুন কিছু লাইট দেখা যাচ্ছে, ওখানেই হচ্ছে গ্রামটা। চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে কালকের ভিডিওতে।